প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 1 এর অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি প্রথমেই ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2015 সালে যে অঙ্কটা এসেছে সেটা যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, যে দ্য রিল্যাক্স লিমিটেড ইজ অথরাইজড টু ইস্যু 1 লাখ শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু কমন স্টক। মানে রিল্যাক্স লিমিটেডের 1 লাখ শেয়ার আছে, যেটার পার ভ্যালু হচ্ছে 5 টাকা। In first year, the company has the following stock transaction. কিছু ট্রানজাকশন ঘটেছে। ইনস্ট্রাকশনে দেখি আমরা কি করতে বলেছে, জার্নালাইজ দ্য ট্রানজাকশন, মানে জাবেদা করতে বলেছে। তো আমরা বরাবর মতো একটা জাবেদা ছক কাটি। জাবেদা ছক কাটার পর প্রথম এন্ট্রিটা যদি আমরা একটু করে দেখি, জানুয়ারি 10 তারিখে ইস্যুড 40,000 শেয়ার অফ স্টক 8 পার শেয়ার। মানে আমাদের পার ভ্যালু ছিল কত? পার ভ্যালু ছিল 5 টাকা, কিন্তু ইস্যু করেছে 8 টাকায়। তার মানে আমাদের লাভে হচ্ছে ইস্যু করা হয়েছে। তাহলে ইস্যু করলে আমাদের ক্যাশ বাড়ে, তাহলে আমরা ক্যাশ ডেবিট করলাম। 40,000 গুণ হচ্ছে কত? 8 টাকা। 3,20,000 টাকা আসে এবং আমাদের চলে গেছে কি? কমন স্টক চলে গেছে। 40,000 কমন স্টক চলে গেছে, কিন্তু মূল্য হচ্ছে 5 টাকা করে। তাহলে আমরা দিলাম। তাহলে আমাদের 3 টাকা লাভ হয়েছে। তো লাভ হলে কি লিখি আমরা? পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। তাহলে লাভটাকে আমরা দেখাই দিলাম। আহ, এরপর যদি দ্বিতীয় এন্ট্রিতে আমরা যাই, যে ইস্যুড 10,000 শেয়ার ইন স্টক ফর ল্যান্ড। মানে আমরা একটা ল্যান্ড কিনেছি, নগদ টাকা দিইনি, কিন্তু 10,000 শেয়ার তাকে দিয়ে দিয়েছি। দ্য ল্যান্ড হ্যাড আস্কিং প্রাইস অফ টাকা 90,000। আমরা এই আস্কিং প্রাইসটাকে তেমন গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ জিজ্ঞাসা মূল্য যা কিছুই থাকতে পারে, এটার কোনো কেয়ার করব না আমরা। এটা ছাড়াই আমরা অঙ্ক সমাধান করব, আস্কিং প্রাইসটা বিবেচনায় আনবো না। দেখি যে দ্য স্টক ইজ কারেন্টলি সেলিং প্রাইস 8 টাকা 25 পয়সা। হ্যাঁ, এটা আমাদের বিবেচনায় আনতে হবে, কারণ আমরা এইটা দিয়ে আসলে অঙ্ক সাজাবো। তো আমরা দেখি যে আমরা পেয়েছি কি? ল্যান্ড পেয়েছি, 10,000 শেয়ার দিয়েছি, প্রতিটার বাজার মূল্য হচ্ছে 8 টাকা 25 পয়সা, 82,500 টাকা আসে। তাহলে আমাদের কমন স্টক চলে গেছে কত? 10,000 শেয়ার, যেটার এক একটার মূল্য হচ্ছে 5 টাকা। এখন কথা হচ্ছে, আমাদের পার ভ্যালু ছিল 5 টাকা, কিন্তু আমরা যখন বাজার মূল্যে বিক্রি করেছি তখন আমাদের এসেছে 8 টাকা 25 পয়সা। তার মানে ল্যান্ডের ক্ষেত্রে আমরা এখানে লাভে শেয়ারটাকে দিয়েছি। তাহলে কত টাকা? 3 টাকা 25 পয়সা। তাহলে পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার ভ্যালু 3 টাকা 25 পয়সা আমরা এখানে দেখাই দিলাম, 32,500 টাকা। এরপর যদি আমরা 3 নাম্বারে যাই, পারচেজ 10,000 শেয়ার অফ কমন স্টক ফর দ্য ট্রেজারি 9 পার শেয়ার। আমরা ট্রেজারি স্টক কিনেছি, তাহলে কিনলে আমাদের পেয়েছি কি? ট্রেজারি স্টক পেয়েছি। তাহলে আমরা লিখি ট্রেজারি স্টক, আর ক্যাশ চলে গিয়েছে, প্রতিটা ক্রয় করেছি 9 টাকা করে, তাহলে 90,000 হয়। এরপর যদি আমরা দেখি ডিসেম্বরের 1 তারিখে সোল্ড 4,000 শেয়ার অফ দ্য ট্রেজারি স্টক 10 পার শেয়ার। মানে আমরা এই যে 10,000 এইমাত্র কিনলাম, এর থেকে 4,000 শেয়ার আমরা বিক্রি করে দিয়েছি। তাহলে বিক্রি করলে ক্যাশ ডেবিট হবে। তাহলে আমরা ক্যাশকে ডেবিট করলাম 4,000 গুণ 10। এখন কথা হচ্ছে, কিনেছিলাম কয় টাকা দিয়ে? কিনেছিলাম হচ্ছে 9 টাকা, বিক্রি করেছি কয় টাকায়? 10 টাকা। তার মানে 1 টাকা লাভে। তাহলে আমাদের ট্রেজারি স্টক চলে গেছে 4,000, যেটার ক্রয় মূল্য ছিল 9 টাকা 36,000। তাহলে আমাদের প্রতিটা শেয়ারে 1 টাকা করে লাভ হয়েছে। তাহলে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক 1 টাকা, মানে 4,000 গুণ 1, তাহলে 4,000 টাকা আসে। এই ছিল আসলে জাবেদার সমাধান। তো এখন যদি আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্ট করি, প্রিপেয়ার স্টক হোল্ডার ইকুইটি সেকশন অ্যাজামিং দ্য কোম্পানি হ্যাড রিটেন আর্নিং 1,35,000 আর ডিসেম্বর 31। এই রিটেন আর্নিংস করতে বলছে। তাহলে আমরা রিটেন আর্নিংস করার চেষ্টা করি। তাহলে আমরা ছক কাটবো, স্টক হোল্ডার ইকুইটি, পেইড ইন ক্যাপিটাল লিখবো, ক্যাপিটাল স্টক। তাহলে কমন স্টক আমাদের 5 পার ভ্যালু 1 লাখ শেয়ার ছিল অথরাইজ, কিন্তু ইস্যু করেছে কত? 50,000। কিভাবে বুঝলাম ইস্যু করেছে 50,000? কারণ আমরা যদি দেখি যে এখানে প্রথম ইস্যু করেছিলাম 40,000 এবং দ্বিতীয়তে ইস্যু করেছিলাম হচ্ছে 10,000। তাহলে মোট 50,000 শেয়ার ইস্যু করেছি। তাহলে 50,000 শেয়ার ইস্যু করলে এক একটার দাম কয় টাকা? 5 টাকা। তাহলে কত হয়? 2.5 লাখ টাকা হয়। এর সাথে আমার যোগ হবে এডিশনাল পেইড ইন ক্যাপিটাল। তাহলে এডিশনাল পেইড ইন ক্যাপিটাল কোথায়? এই যে আমরা জাবেদা থেকে পেয়েছি। প্রথম এডিশনাল পেইড ইন ক্যাপিটাল পেয়েছিলাম 1,20,000 এবং দ্বিতীয়টায় পেয়েছিলাম হচ্ছে 32,500। তাহলে 1,20,000 আর 32,500 1,52,500। তাহলে আমরা সেটা লিখলাম যে এডিশনাল পেইড ইন ক্যাপিটাল 1,52,500, এবং আমরা ট্রেজারি স্টক থেকে পেইড ইন ক্যাপিটাল পেয়েছিলাম কত? 4,000। তাহলে আমরা লিখলাম যে এক্সেস অফ পার ভ্যালু ট্রেজারি স্টক থেকে পেয়েছি 4,000, দুইটাকে যোগ করে 1,56,000 হয়। তারপর এই উপরের সাথে যদি 2,50,000 এর সাথে আমরা যোগ করি, তাহলে হয় 4,06,500। তাহলে এটা হচ্ছে টোটাল পেইড ইন ক্যাপিটাল, এবং আমাদের এর সাথে যোগ হবে রিটেন আর্নিংস। তাহলে আমরা রিটেন আর্নিংস কোথায় পাবো? রিটেন আর্নিংস এই যে অঙ্কের নিচে দেওয়া ছিল 1,35,000 টাকা। তাহলে আমরা রিটেন আর্নিংস এখানে দিলাম 1,35,000। তাহলে দুইটা যোগ করার পরে টোটাল পেইড ইন ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিংস হয় হচ্ছে আমাদের 5,41,000। এখান থেকে আমাদের ট্রেজারি স্টকটা বাদ যাবে, যে কত ট্রেজারি স্টক আমার রয়ে গেছে। তাহলে ট্রেজারি স্টক আমি কিনেছিলাম হচ্ছে 90,000 টাকা, এখান থেকে বিক্রি করে দিয়েছি হচ্ছে 36,000 টাকা।
তাহলে 90,000 থেকে 36,000 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের থাকে 54,000। এই 54,000 থেকে এটা মাইনাস করে 4,87,500, এটি হচ্ছে আমাদের টোটাল স্টক হোল্ডার ইকুইটি। এই ছিল অঙ্কের সমাধান। চলেন পরে আমরা নতুন একটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। এখন যদি আমরা এনইউ বিবি অনার্স 2016 সালে যে অঙ্কটা এসেছে সেটা যদি একটু সমাধান করার চেষ্টা করি। এখানে বলছে যে আবুল কোম্পানিজ লেজার শোজ দ্যাট দ্য ফলোইং ব্যালেন্স অন ডিসেম্বর 31, 2015। এখানে কি দেওয়া আছে? 8% প্রিফার্ড স্টক দেওয়া আছে, 10 পার ভ্যালু অফ আউটস্ট্যান্ডিং 20,000 শেয়ার, 2 লাখ টাকা, এক একটা যেমন যদি 10 টাকা হয়। কমন স্টক আছে 100 পার ভ্যালু আউটস্ট্যান্ডিং 30,000 শেয়ার, তাহলে 30 লাখ টাকা, এবং রিটার্ন আর্নিংস আছে আমার কত? 6,30,000 টাকা। এখন যদি আমরা একটু পড়ি যে অ্যাজামিং দ্যাট দ্য ডিরেক্টর ডিসাইড টু ডিক্লেয়ার টোটাল ডিভিডেন্ড অফ দ্য অ্যামাউন্ট 3,80,000, মানে এই প্রতিষ্ঠানের পরিচালক সে 3,80,000 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিটারমাইন হাউ মাচ ইচ ক্লাস অফ স্টক শুড রিসিভ ডিভিডেন্ড আন্ডার ইচ অফ দ্য কন্ডিশন স্টেটেড বিলো, মানে নিচে যে কন্ডিশন দেওয়া সেই কন্ডিশন অনুযায়ী আসলে ডিভিডেন্ডটা কিভাবে ভাগ হবে। অন ইয়ার্স ডিভিডেন্ড আর ইন এরিয়ার্স অন দ্য প্রিফার্ড স্টক। প্রিফার্ড স্টকের 1 বছরের ডিভিডেন্ড হচ্ছে বকেয়া আছে। তো আমরা যদি একটু পড়ি যে 1 নম্বরে বলেছে ইফ দ্য প্রিফার্ড স্টক ইজ কিউমুলেটিভ অ্যান্ড ফুললি পার্টিসিপেটিং, তাইলে এই 3,80,000 টাকা কিভাবে বন্টন হবে। ইফ দ্য প্রিফার্ড স্টক ইজ নন কিউমুলেটিভ অ্যান্ড নন পার্টিসিপেটিং, মানে এই প্রিফার্ড স্টকের ডিভিডেন্ডটা যদি ফুললি অংশগ্রহণ না করে, মানে প্রথম রিকোয়ারমেন্টে বলছে প্রিফার্ড স্টককে আপনি পুরোপুরি বিবেচনায় নেবেন এবং পুরোপুরি বিবেচনায় নিয়ে ফুললি মানে প্রিফার্ড স্টকে যেথায় যেথায় কাজ হবে সবগুলা কাজ কমপ্লিট করে আপনি এই 3,80,000 টাকা কিভাবে বন্টন করবেন। এবং 2 নম্বরের রিকোয়ারমেন্টে বলেছে যে মানে প্রিফার্ড স্টকটাতে ফুললি পার্টিসিপেট করার দরকার নেই, জাস্ট একবার করেই এটাকে শেষ করে দিতে হবে। তো আমরা যদি প্রথম রিকোয়ারমেন্টটা সমাধান করতে চাই তাহলে আমাদের একটা ওয়ার্কিং করতে হবে। তাহলে ওয়ার্কিংটা আমরা একটু যদি দেখি যে ওয়ার্কিং 1, দ্য কম্পিউটেশন ফর দিস অ্যামাউন্ট অ্যাজ বিলো। তো প্রথমে আমরা যে 1 বছরের বকেয়া আছে সেটাকে দেখাই দিতে হবে, কারণ আমাদের প্রথমেই বলেছিল যে অন ইয়ার্স ডিভিডেন্ড ইন এরিয়ার্স। তাহলে বকেয়াটা আমরা যদি একটু দেখাই যে আমাদের কত আছে, 20,000 শেয়ার আছে। আমরা একটু দেখি যে 20,000 শেয়ার আছে, এক একটা দাম হচ্ছে 10 টাকা। তাহলে আমরা একটু গুণ দিই যে 20,000 গুণ হচ্ছে 10 এবং ডিভিডেন্ডের হার হচ্ছে 8%, তাহলে 16,000 টাকা হয়। তাহলে আমরা 16,000 টাকা দেখাই দিলাম। তাহলে টোটাল কত আসে? 16,000, কারণ কমন স্টক তো আর বকেয়া ছিল না। এরপর কারেন্ট ডিভিডেন্ড মানে চলতি ডিভিডেন্ডটা আমরা দিব। চলতি ডিভিডেন্ড কত হবে? তো চলতি ডিভিডেন্ড প্রিফার্ড স্টকে যদি বিবেচনা করি সেই 16,000ই হবে। তাহলে আমরা দিলাম 16,000। এবার আমরা কমন স্টকেরটা বিবেচনা করি, যেহেতু আমাদের পার্সেন্টেজের হার দেওয়া নেই, একটাই আছে, এটা দিয়ে আমরা অঙ্ক সমাধান করব। তো আমাদের আছে 100 টাকা 30,000 শেয়ার। তাহলে 100 টাকা যদি 30,000 শেয়ারকে আমরা গুণ দিই, এটার উপর 8% দিব। তাহলে 8% দিলে আমাদের কত হয়? 2,40,000 টাকা। তো দুইটাকে যদি যোগ করি হয় 2,56,000 টাকা। এখন এই ওয়ার্কিংটা কমপ্লিট করতে গেলে আমাদের ওয়ার্কিং 2 করা লাগবে, নাহলে আমরা কমপ্লিট করতে পারবো না। তাহলে আমরা ওয়ার্কিং 2টা একটু দেখি যে এডিশনাল অ্যামাউন্ট অ্যাভেলেবল ফর পার্টিসিপেশন। তাহলে আমাদের টোটাল ডিভিডেন্ড কত? টোটাল ডিভিডেন্ড হচ্ছে 3,80,000। এটা থেকে আমরা এরিয়ার বাদ দিয়েছি কত? 16,000, তাহলে এরিয়ারটা বাদ যাবে 16,000। এরপর আমরা আবার কারেন্ট ডিভিডেন্ড দিয়েছি কত? 2,56,000, তাহলে কারেন্ট ডিভিডেন্ড আমরা বাদ দিলাম 2,56,000। তাহলে আসলে ভাগ অবন্টিত আমাদের থেকে যায় কত? 1,08,000 টাকা। এখন এই 1,08,000 টাকার কিন্তু হিসাব নাই যে এটা কি কমন স্টকে যাবে না প্রিফার্ড স্টকে যাবে। কিন্তু প্রথম রিকোয়ারমেন্ট যেহেতু আমরা সমাধান করতেছি, প্রথম রিকোয়ারমেন্টে বলেছে যে প্রিফার্ড স্টককে ফুললি বিবেচনায় আনতে হবে। তার মানে এই 1,08,000 টাকাকে আমার কি করতে হবে? পুরোপুরি বিবেচনায় এনে প্রিফার্ড স্টক এবং কমন স্টকে আনুপাতিক হারে বন্টন করে দিতে হবে। এখন কথা হচ্ছে আনুপাতিক হারে কিভাবে বন্টন করব। তো আমরা একটু দেখি যে আনুপাতিক হারে কিভাবে বন্টন করব। তো এটা প্রথমে টোটাল ক্যাপিটালটা আমরা যোগ করি, যে আমাদের প্রথমে ছিল প্রিফার্ড স্টক ছিল 2 লাখ আর কমন স্টকে ছিল 30 লাখ। তাহলে আমার মোট ক্যাপিটাল আসে কত? মোট ক্যাপিটাল আসে হচ্ছে 32 লাখ। 32 লাখ টাকা আমাদের মোট ক্যাপিটাল। আমরা যদি দেখি যে এইভাবে ঐকিক নিয়ম যে
32 লাখ টাকা মুনাফা লভ্যাংশ বণ্টিত হবে 1,08,000 টাকায়। 1 টাকায় কত? 2 লাখ টাকায় কত? তার মানে আমরা কি করব? 2 লাখ টাকা উপরে দিব এবং 32 লাখ টাকা নিচে দিব এবং এটাকে 1,08,000 টাকা দিয়ে গুণ করব। তাইলে আমাদের আসলে প্রিফার্ড স্টকে কতটুকু মুনাফা বণ্টিত লভ্যাংশ বণ্টিত হবে সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে আসে 6,750। আবার যদি কমন স্টকেরটা দেখি যে 30 লাখ টাকা ছিল, 30 লাখকে টোটাল টাকা দিয়ে ভাগ দিব এবং 1,08,000 টাকা দিয়ে গুণ দিব। তার মানে ব্যাপারটা হচ্ছে যে 32 লাখ টাকায় অবন্টিত মুনাফা থাকে 1,08,000 টাকা, 1 টাকায় কত? 30 লাখ টাকায় কত? তাহলে এটা যদি আমরা করি তাহলে আমাদের আসলে কমন স্টকে কত যাবে সেটাও বের হয়ে যাবে, যে দুইটা মিলে 1,08,000 টাকা হয়। তো এইটাই আমরা আসলে এখন ওয়ার্কিং ওয়ানে আসবো, যে ব্যালেন্স ডিভিডেন্ড প্রো রাটা প্রিফার্ড স্টকে নির্ণীত হয়েছে 6,750, কমন স্টকে 1,0250, মোট হচ্ছে 1,08,000। এখন যদি আমরা টোটাল যোগ করি যে পার্টিসিপেটিং অ্যামাউন্ট কার কত, তাহলে 38,750, 3,41,250, মোট হচ্ছে 3,80,050। তাহলে এখন রিকোয়ারমেন্ট এক করে দিই, যে প্রিফার্ড স্টক ইজ কিউমুলেটিভ ফুললি পার্টিসিপেটিং হলে কি হবে? তাহলে প্রিফার্ড স্টকে যাবে 38,750, কমন স্টকে 3,41,250, টোটাল হচ্ছে 3,80,000। এই ছিল আসলে অঙ্কের 1 নম্বরের সমাধান। এখন যদি আমরা 2 নম্বরটা সমাধান করি, যে এখানে সে পার্টিসিপেটিং করবে না, মানে কোনো পূর্ণাঙ্গ অংশগ্রহণ করবে না, সেক্ষেত্রে আমরা কি করব? এটা একদম সহজ, আমরা যদি দেখাই দিই যে রিকোয়ারমেন্ট বি প্রিফার্ড স্টক ইজ নন কিউমুলেটিভ অ্যান্ড নন পার্টিসিপেটিং। তাহলে আমরা প্রিফার্ড স্টকে প্রথম কয় টাকা দিয়েছি? প্রিফার্ড স্টকে টাকা দিয়েছি হচ্ছে 16,000। তাহলে আমরা 16,000 টাকা প্রিফার্ড স্টকে দিয়ে দিব। এখন যেহেতু প্রিফার্ড স্টক ফুললি পার্টিসিপেটিং করবে না, তাহলে আমাদের মোট টাকা কত? মোট টাকা হচ্ছে 3,80,000 টাকা। তাহলে এই 3,80,000 টাকা থেকে আমরা এই 16,000 কে বাদ দিব। বাদ দেওয়ার পর বাদ বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা কোথায় দেখাই দিব? কমন স্টকে। এটাই ছিল 2 নং যে রিকোয়ারমেন্টটা, সেটার সমাধান। মানে জাস্ট বাদ দিয়ে কমন স্টকে টাকাটা বসাই দিলেই এটা, এই অঙ্কটা শেষ হয়ে যাবে। আশা করি সবাই অঙ্ক বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।